আম্মা, তোমার জামাই রোজ রাতে আমায় খুব ব্যথা দেয়। নিজের সদ্য বিবাহিত স্ত্রীর মুখে এমন একটা কথা শুনে যেন আকাশ থেকে পতিত হলাম আমি। এটা কি বলছে শ্রেষ্ঠা? নিজের মাকে এগুলো বলে কেউ? মানুষ বোকা হয় তাই বলে এতটা বোকা? শ্রেষ্ঠার সমস্ত বিষয় যেন আমার কল্পনার বাইরে। আর কি কি যেন বলে ফেলে মেয়েটা। আমি তাড়াতাড়ি ঘরের ভিতর গিয়ে শ্রেষ্ঠার হাত থেকে ফোনটা কেড়ে নিলাম। পাগল হয়ে গেছো নাকি? এগুলো কি বলছো মাকে? কেন? কি বলছি? যা সত্যি তাই বলেছি। তুমি কি কিছুই বোঝো না? মানে এত ন্যাকামে কোথা থেকে আসে তোমার? ওর আগে দাঁত কটমট করে বলল, কি আপনি আমায় ন্যাকা বললেন? কেন, ভুল কিছু বললাম বুঝি? অবশ্যই ভুল বলেছেন। দেখো শ্রেষ্ঠা, তুমি তো জানো আমরা সম্পর্কে স্বামী স্ত্রী হই। আমাদের ভেতরে যাই হোক না কেন, বিশেষ করে রাতে, সেগুলো একান্তই ব্যক্তিগত ব্যাপার। বাবা মাকে কি বলতে আছে? বাহ, আপনি আমাকে ব্যথা দিবেন আর আমি কাউকে বলবো না? স্রষ্টাকে কি করে বোঝাই? ও যেটা বলছে চূড়ান্ত মূর্খমি ছাড়া কিছুই নয়, কিন্তু সে বুঝবার পাত্রী নয়। খুব ভালো করে জানি আমি। ওকে অন্যভাবে শান্ত করতে হবে। আচ্ছা ঠিক আছে, আর ব্যথা দেবো না, কথা দিলাম। অনেক অনেক চকলেট দেবো তোমায়। তুমি যা যা খেতে চাও সব কিনে আনবো। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি। তুমি না চাইলে আমি ছোবও না তোমায়। শুধু নেক্সট টাইম এ ধরনের উল্টোপাল্টা কথা কারোর সাথে বলো না। না বলবো না, তবে চকলেট আনতে হবে কিন্তু। হ্যাঁ বাবা আনবো। স্রষ্টাকে কোনো মতে বুঝিয়ে নিজের অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে কাজে মন বসাতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল শাশুড়িমা কথাটা শুনে কেমন ভাবছে। তারপর মনে হলো ওনার মেয়ে যে বাচ্চা টাইপের সেটা তো উনি নিজেও জানে, কিন্তু আমার ওনার সাথে চোখে চোখ রাখতে কষ্ট হবে মনে হচ্ছে। কোনরকম অল্প কিছু কাজ শেষ করে চলে যাব ভাবলাম। এমন সময় পিয়ন এসে বলল, স্যার আপনাকে ডাকছে, আজকে মিটিং আছে। তাই বাধ্য হয়ে মিটিং এ চলে গেলাম। যদিও বাসায় দুপুরের পরে ফেরার কথা ছিল, কিন্তু বসের সাথে মিটিং এর জন্য বড্ড দেরি করে ফেলেছি। বাসায় ঢুকে দেখি 7টা বেজে গেছে। চারিদিকে কোথাও কোনো সারা শব্দ নেই। বেডরুমে গিয়ে দেখলাম স্রষ্টা অঘরে ঘুমোচ্ছে। না জানি কখন শুয়ে পড়েছে। ভাবলাম জাগিয়ে তুলবো, পরে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করি। নিজের জন্য কেনা কতগুলো গুরুত্বপূর্ণ ঔষধ রাখার জন্য ড্রয়ারটা খুললাম, কিন্তু এ কি, ড্রয়ারের ভেতরে তিল পরিমাণ ঠাই জায়গা নেই। পুরোটা স্রষ্টার গয়নাগাটিতে ভরপুর। কতগুলো কাছের চুড়ি, নেকলেস, কানের দুল ইত্যাদি ইত্যাদি। মেয়েটা আসলেই পাগল, নয়তো এত গহনাগাটি কেউ এভাবে সাথে নিয়ে আসে? ড্রয়ারের ভেতরে হাত দিতেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম আমি। কোণে একটা কানের দুল পড়ে আছে। খুঁজে দেখলাম এর অন্য পিসটা কোথাও নেই। কানের দুলটা দেখে রীতিমতো হাত পা কাঁপতে শুরু করলো আমার। দুলটা হাতে নিয়ে দৌড়ে পাশের রুমে ছুটে গেলাম। আলমারিটা খুলে তার ভেতর থেকে একটা বক্স বের করি। বক্সের ভেতরে একটা কানের দুল। 1 বছর আগে আমি নিজে এখানে রেখেছিলাম এটা। দুটো দুল পাশাপাশি রেখে দেখলাম একদম সেম কালেকশন, সেম ডিজাইন, সবকিছুই সেম। হায় আল্লাহ, এটা কি দেখছি আমি? পায়ের তলা থেকে যেন মাটি সরে যেতে লাগলো আমার। আজ থেকে 1 বছর আগে আমার মায়ের খুন হয়েছিল, আর সেই খুনি একটা মেয়ে ছিল। মুখটা বন্ধ ছিল, কিন্তু লম্বা চুল আর শরীরের গড়ন দেখে বুঝেছিলাম এটা পুরুষ হতে পারে না। অন্ধকারে ধস্তাধস্তির সময় যার কান থেকে একটা দুল ছিঁড়ে নিয়েছিলাম আমি। এরপর সেই অজ্ঞাতনামা খুনি আমায় ধোকা দিয়ে পালিয়ে যায়। নিজের মায়ের খুনিকে আর খুঁজে পাইনি আমি। আজ দীর্ঘ 1 বছর পর এই কোন পরীক্ষার মুখোমুখি হলাম আমি? এই কানের দুলটা স্রষ্টার কাছে এলো কি করে? কানের দুলজোড়া হাতে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়লাম। কি করব বুঝতে পারছি না। হঠাৎ একটা কথা মাথায় এলো আমার। আজ থেকে দীর্ঘ 1 বছর আগে যখন সেই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে আমার ধস্তাধস্তি হয়, ওর কান থেকে দুলটা কেড়ে নেবার সময় আমার হাতে দুলটা ছাড়াও আরো একটা জিনিস চলে আসে। সেটা হলো তার রক্ত। তার কানের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল নিশ্চয়ই। আর রক্তের পরিমাণ এতটাই ছিল, সেই দাগ এত তাড়াতাড়ি মুছে যাবার কথা নয়। স্রষ্টা যদি সেই ব্যক্তি হয় যাকে আমি ভাবছি, তবে নিশ্চয়ই ওর কানে সেই দাগটা থাকার কথা। স্রষ্টার সাথে বিয়ে হয়েছে আমার 1 সপ্তাহ, কিন্তু সেইভাবে আমায় কখনোই ওর কাছে ঘেঁষতে দিতে চায় না। তাই দাগটা থাকলেও চোখ এড়িয়ে গেছে হয়তো। না, আর সময় নষ্ট করা চলবে না। এক্ষুনি গিয়ে ওর কানের দাগটা পরখ করে দেখতে হবে। এই রহস্যের জটনা খোলা পর্যন্ত শান্তি নেই আমার। এবার এই ভেবে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালাম। বেডরুমে ঢুকে দেখি শ্রেষ্ঠা আপন মনে ঘুমের রাজ্যে বিচরণ করছে। কথায় আছে, ঘুমন্ত অবস্থায় মানুষকে দেখতে বেশি নিষ্পাপ লাগে। তাই এই মুহূর্তে মনে হচ্ছে স্রষ্টার থেকে নিষ্পাপ মেয়ে পৃথিবীতে কোথাও দেখিনি আমি। ওর মুখের দিকে তাকালেই একটা অন্যরকম মমতাবোধ কাজ করে। আমি কি শুধু শুধু সন্দেহ করছি ওর উপর? শুধুমাত্র একটা কানের দুল কিছুতেই উপযুক্ত প্রমাণ হতে পারে না। নিজের স্ত্রী হিসাবে শ্রেষ্ঠার প্রতি আমার সন্দেহ আরো হয়তো অমূলক, কিন্তু আমার মনের দুশ্চিন্তা দূর না হওয়া পর্যন্ত যে শান্তি পাচ্ছি না আমি। শ্রেষ্ঠার প্রতি সন্দেহ থেকে না হোক, নিজেকে অন্তত ভুল প্রমাণ করার জন্য আমাকে ওর কাছে যেতে হবে। ওর কানের উপরে কোনো দাগ আছে কিনা আবিষ্কার করতে হবে আমায়। এই ভেবে আমি ধীরে ধীরে বিছানার উপরে উঠলাম। শ্রেষ্ঠার সামান্য শব্দেই ঘুম ভেঙে যাবার অভ্যাস আছে, তাই যা করার ধীরে সপ্তপর্ণে করতে হবে। আরো ঘনিষ্ঠ হতেই হঠাৎ স্রষ্টার ঘুম ভেঙে গেল। আমি অমনি হকচকিয়ে উঠলাম। নিজেকে বড্ড অপ্রস্তুত মনে হচ্ছে। এতক্ষণে আমায় আদর করার সময় হলো। একটা জিনিস আগেই লক্ষ্য করেছি, আমার আদর নেবার জন্য মরিয়া হয়ে ওঠে। আমার বাহ্যিক স্পর্শ ও বেশ উপভোগ করে। হয়তো শুধু শ্রেষ্ঠা নয়, সব মেয়েদের ক্ষেত্রেই এমনটা ঘটে। এই মুহূর্তে শ্রেষ্ঠার সাথে সময় কাটানোর চেয়েও আগে নিজের মনের আশঙ্কা দূর করা অনেক বেশি জরুরি। শক্ত করে শ্রেষ্ঠাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ওর গালে একটা আলতো চুমু বসিয়ে দিলাম। মুহূর্তেই ওর শরীরটা আমার স্পর্শ পেয়ে মোচড় দিয়ে উঠল। নিজেকে আমার কাছে সমর্পণ করার জন্য আমার দিকে ফিরল শ্রেষ্ঠা। ঠিক তখন আমি সুযোগ বুঝে নিজের তীক্ষ্ণ দৃষ্টি ওর কানের উপর নিবন্ধ করি। মুহূর্তেই সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল আমার। একটা প্রচন্ড শব্দে আটকে উঠলাম আমি। চোখের সামনে স্রষ্টার কানের কাটা দাগটা জলজল করছে। এতদিন তো খেয়ালই করতে পারিনি এটা। শ্রেষ্ঠাকে এক ঝাটকায় ছেড়ে বিছানা থেকে নেমে পড়লাম। কি হলো আপনার? আপনি কি ভয় পেয়েছেন? আপনার কি শরীর খারাপ লাগছে? না না, এটা হতে পারে না কিছু
কিছুতেই। কাপা গলায় বলতে বলতে আমি বের হয়ে গেলাম। আপনার হয়েছেটা কি? এমন কেন করছেন? মেয়েটা আমার পেছনে এসে দাঁড়িয়েছে। কিছু হয়নি আমার। আপনার কিছু তো হয়েছে, এমন করছেন কেন? বললাম তো কিছু হয়নি। এক কথা বারবার কেন বলছো? আমাকে রেগে যেতে দেখে ভয় পেয়ে গেল শ্রেষ্ঠা। একদিকে আমার প্রতি উদ্বিগ্নতা, আবার আমাকে ভয় পাওয়া। অবুঝ শিশু সুলভ যার প্রত্যেকটা আচরণই শ্রেষ্ঠাকে দেখে আমার আরো বেশি ভয় হতে লাগলো। আমি চোখের সামনে যে শ্রেষ্ঠাকে দেখতে পাচ্ছি, সেদিন মা খুন হওয়ার রাতে কি ওই ছিল? কিন্তু সেটা কি করে সম্ভব? শ্রেষ্ঠা কি সত্যি এমন, নাকি এটা ওর একটা মুখোশ? এতটা ছলনা, কপটতা, মিথ্যাচার কেউ কি করে করতে পারে? সকালে শ্রেষ্ঠার ডাকেই ঘুম ভাঙলো। বলল, আপনার জন্য হাত পুড়িয়ে রান্না করেছি। যদিও এখন কেন যেন ওকে আর নিজের মন থেকে মেনে নিতে পারছি না। মাঝে মধ্যে ভয় করে ওর দিকে তাকাতে। মনে হয় ও খুনি নয় তো। সেদিন রাতে অফিস থেকে বের হতে হতে রাত 8টা বাজলো। দুপুরে একবার মাত্র কথা হয়েছিল শ্রেষ্ঠার সাথে, আর একবার আব্বার সাথে। আবহাওয়াটাও খুব একটা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি আসবে মনে হচ্ছে। হঠাৎ আমাকে চমকে দিয়ে একটা মহিলা আমার সামনে এসে দাঁড়ালো। ভাগ্যিস দেখে ফেলেছিলাম, একটুর জন্য ধাক্কা লেগে যায়নি। মহিলাটা আমার সামনে ঠায় দাঁড়িয়ে আছে, নড়ছেও না, সরছেও না। কিছু বলবেন? মহিলার এই অপ্রত্যাশিত আচরণে আরো মেজাজ বিগড়ে গেল আমার। কানে শুনতে পান নাকি? মহিলাটা নিজের মুখটা একটা ওড়না দিয়ে ঢেকে রেখেছে, তাই চেহারাটা বোঝা যাচ্ছে না। কি আজব, শুনতে পাচ্ছেন না নাকি? এ তো মহা মুশকিল। আচ্ছা, কে আপনি বলুন তো, কিছু তো বলুন। আমি ভদ্র মহিলার আরো কাছে যেতেই সেজন্য ভয় পেয়ে দৌড় দিল। অমনি তার ওড়না মুখটা থেকে খুলে যায়। মুহূর্তেই অবাক হয়ে দেখলাম আমি, এ তো শ্রেষ্ঠা। সেই কারণেই হয়তো একটু পরিচিত লাগছিল। কিন্তু শ্রেষ্ঠা এই রাতের বেলা এভাবে কোথায় যাচ্ছে? এরকম সালোয়ার কামিজ পরে, তাও নিজের চেহারা লুকিয়ে? আমি শ্রেষ্ঠার দিকে ছুটে গেলাম, কিন্তু অন্ধকারে হারিয়ে ফেলেছি। বাসার দরজার সামনে আসতেই দেখতে পাই ভেতর থেকে দরজা লক করা। নিশ্চয়ই আব্বার ছোট ভাই এসেছে গ্রাম থেকে। ওদের আজকে আসার কথা ছিল। ঈশাত উৎসুক মনে কলিং বেল প্রেস করতে লাগলাম। একটু পর ভেতর থেকে দরজা খুলতে লাগলো। দেখতে পাচ্ছি আমার সমস্ত ধারণাকে ভুল প্রমাণিত করে নতুন শাড়ি আর গহনাকাটি পরে দাঁড়িয়ে আছে ও। আমায় দেখে একটা অদ্ভুত হাসি দিল। তুমি এসে গেছো? তাড়াতাড়ি ভিতরে এসে রেডি হও। শ্রেষ্ঠাকে এ সময় বাড়িতে, তার উপরেই বেশে রেখে যেন আমার মাথায় বজ্রপাত হলো। আমার মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছি আমি। এটা যদি শ্রেষ্ঠা হয়ে থাকে, তাহলে রাস্তায় কাকে দেখলাম আমি? সম্মানিত ভিউয়ার্স, গল্পটির পরের পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।